গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে এসএসসি সিজিএল এবং এমটিএস এর যে এক্সামটা আসতে চলেছে তার জন্য আজ জিকে জিএস এর ওপর থেকে 12 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো ক্লাসের শুরুতে প্রত্যেকের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ কিন্তু এই ক্লাসটাকে ডাউনলোড করে দেখবে না, বা এই চ্যানেলে যে সমস্ত ক্লাস প্রোভাইড করা হচ্ছে কোনো ক্লাসে কিন্তু ডাউনলোড করে দেখবে না। এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে, এসএসসি এর যে 11টা ক্লাস জিকে জিএস এর উপর থেকে হয়ে গেছে, সেগুলো যদি না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, সেটার উপর ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো। তার মধ্যে কিন্তু তোমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে তার লিঙ্ক প্রোভাইড করাই আছে। তো সেখান থেকে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। আচ্ছা, এখানে এর আগের দিন আমরা এসএসসির যে ক্লাসটা করেছিলাম, মানে 11 নম্বর ক্লাস, সেখানে কিন্তু একটা নতুন টপিক আমরা শুরু করেছিলাম, ন্যাশনাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। তারই সেকেন্ড পার্ট, মানে সেখানে কিন্তু বলেছিলাম যে এখনো টোটালটা কমপ্লিট করতে আমাদের প্রায় 3টে ক্লাস লেগে যাবে। তো তারই কিন্তু দ্বিতীয় ক্লাস আজকে তোমাদের প্রোভাইড করা হচ্ছে, অর্থাৎ আজকের ক্লাসেরও যে টপিকটা থাকছে সেটা হলো ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। তো শুরু করছি আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন দেখো, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইন্টারপোল? ইন্টারপোলের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ভালো কোশ্চেন। আচ্ছা, এখানে ইন্টারপোলের ব্যাপারে দেখো, এখানে আমি নোট ডাউন করিয়েছি, এটা আগে ফার্স্টে দেখে নাও। তো ইন্টারপোলের ফুল ফর্ম কি? ইন্টার মানে ইন্টারন্যাশনাল, আর ক্রিমিনাল, পোল পিওএল, পোল ফর পুলিশ, মানে ইন্টারন্যাশনাল পুলিশ। ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। কবে এস্টাবলিশ হয়? বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। 1923 সালে এর কিন্তু স্থাপন করা হয়েছিল। এবং কোথায় এর হেডকোয়ার্টার? ফ্রান্সের লিওনে এর হেডকোয়ার্টার অবস্থিত। বর্তমানে এই ইন্টারপোলের যিনি চেয়ারম্যান বলতে পারো, বা প্রেসিডেন্ট বলতে পারো, বা ডিরেক্টর জেনারেল বলতে পারো, পদে নিযুক্ত আছে, তার নাম কি? আহমেদ নাসের আল রাইসি। তো শুধুমাত্র আহমেদ নাসের এইটুকুই মনে রাখলেই হয়ে যাবে। পুরো নাম আহমেদ নাসের আল রাইসি। ইউনি কিন্তু ইউনাইটেড আরব এমিরেটস ইউএই থেকে বিলং করেন। তাহলে কোশ্চেনটা যেটা ছিল কি, ইন্টারপোলের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো ইন্টারপোলের হেডকোয়ার্টার অবস্থিত লিওনে। হেডকোয়ার্টার অবস্থিত লিওন কোথায়? ফ্রান্সের মধ্যে পড়ে। তো ফ্রান্সের লিওনে ইন্টারপোলের হেডকোয়ার্টার অবস্থিত। নেক্সট দেখো, আচ্ছা এখানে কিছু তোমাদের আধা সামরিক বাহিনীর নাম লেখা আছে এবং তাদের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত। বহুবার কিন্তু এখান থেকে কোশ্চেন দেয় যে সিআইএসএফ এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, আইটিবিপি এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, এসএসবি এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, বা এদের ইস্টাবলিশ ইয়ার। বিশেষ করে বিএসএফ অ্যান্ড আইটিবিপি, এই দুটোর ইস্টাবলিশ ইয়ার কিন্তু বহুবার তোমাদের এক্সামে দিয়েছে। আইটিবিপি, বিএসএফ এবং সিআরপিএফ, এই তিনটের ইস্টাবলিশ ইয়ার বহুবার এক্সামে দিয়েছে। এবং আসাম রাইফেলস এর হেডকোয়ার্টার কোথায়, এটাও কিন্তু বহুবার এক্সামে দিয়েছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে একমাত্র একটা আধা সামরিক বাহিনী যার নাম আসাম রাইফেল, শর্ট ফর্ম হলো AR, এই আসাম রাইফেলস এর হেডকোয়ার্টার একমাত্র অবস্থিত মেঘালয়ের শিলংয়ে। কোথায়? মেঘালয়ের শিলংয়ে অবস্থিত। বাকি সমস্ত আধা সামরিক বাহিনীর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। মনে রাখবে যে সিআইএসএফ বলুক, সিআরপিএফ বলুক, এনসিসি বলুক, আইটিবিপি বলুক, বিএসএফ বলুক, বা এসএসবি বলুক, বা সিআইএসএফ বলুক, প্রত্যেকটার হেডকোয়ার্টার কিন্তু নিউ দিল্লিতে অবস্থিত। এবার এই আধা সামরিক বাহিনীর ব্যাপারে ডিটেলসে, মানে কে এদের ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত আছেন, কে এদের হেড, এগুলো নিয়ে ডিফেন্স অ্যান্ড আধা সামরিক বাহিনী এদের নিয়ে একটা আলাদা ক্লাস নিয়ে আসবো, সেখানে কিন্তু পুরো ডিটেলসে আলোচনা করবো। আজকের ক্লাসে শুধু দেখবো যে এদের কবে স্টেবলিশ হয় এবং এদের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত। তো সিআরপিএফ ফুল ফর্মও অনেক সময় জানতে চায়, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। এইভাবে কোশ্চেন দেবে যে সিআরপিএফ এর আর ফর কি, আর এর অর্থ কি? তো আর এর অর্থ হলো কি? রিজার্ভ। তো ফুল ফর্ম অবশ্যই জানতে হবে। কবে স্টাবলিশ হয়েছিল? 1939 সালে স্টাবলিশ হয়েছিল। হোম গার্ডের স্টাবলিশ হয় 1946 সালে। এনসিসি, এনসিসির ফুল ফর্ম কিন্তু বহুবার এক্সামে দিয়েছে, ন্যাশনাল ক্যাডেট কর্পস হলো এনসিসির ফুল ফর্ম। 1948 সালে এর এস্টাবলিশ হয়েছে। যে দুটো এস্টাবলিশমেন্ট ইয়ার, সরি তিনটে এস্টাবলিশমেন্ট ইয়ার মোস্ট ইম্পর্টেন্ট, বহুবার দিয়েছে, সে তিনটে আমি এখানে এক্সট্রা মার্ক করছি। একটা হলো ইন্দো তিব্বত বর্ডার পুলিশ, যাকে বলা হয় আইটিবিপি। কোশ্চেন দিয়েছিল তোমাদের একটা এক্সামে যে তিব্বত বর্ডারে
এর মধ্যে কোন আধা সামরিক বাহিনীরা সেখানে ডিউটি দেয়। তো মনে রাখবে আইটিবিপি ফুল ফর্ম হলো ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ। এর এস্টাবলিশ হয়েছিল 1962 সালে। কারণ কি 1962 সালে তোমরা প্রত্যেকেই জানো যে ভারত স্বাধীনতার পর ভারতের সাথে চীনের কিন্তু যুদ্ধ হয়েছিল কবে? 1962 সালে। অর্থাৎ সেই তিব্বতকে কিন্তু প্রথমে আগে ক্যাপচার করে কে? চায়না ক্যাপচার করে, এবং সেই তিব্বত বর্ডারে সিকিউরিটি প্রদানের জন্য সেই চীন এবং ভারতের যুদ্ধের পর থেকে কিন্তু আইটিবিপির এস্টাবলিশ করা হয়। এই কারণে ইম্পর্টেন্ট, এবং মোস্ট ইম্পর্টেন্ট হলো বিএসএফ। বিএসএফও দেখো 1965-তে সর্বপ্রথম কিন্তু ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হয়, এবং সেই যুদ্ধের পরে বিএসএফ এর দরকার পড়ে, এবং বিএসএফ এর কিন্তু এস্টাবলিশ হয় ফুল ফর্ম বর্ডার সিকিউরিটি ফোর্স। নেক্সট দেখো সিআইএসএফ। সিআইএসএফ শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যেগুলো আছে সেই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কিন্তু সুরক্ষা প্রদান করে। বিশেষ করে তোমরা দেখতে পাবে এয়ারপোর্টে দেখতে পাবে, বা কোনো মনুমেন্টের সিকিউরিটি গার্ডে যে সমস্ত থাকে তাদেরকে, তারা কোন ডিপার্টমেন্টে? তারা সিআইএসএফ ডিপার্টমেন্টে। ফুল ফর্ম সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। কত সালে এস্টাবলিশ হয়? 1969 সালে, এবং প্রত্যেকটার হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে, এক্সেপ্ট আসাম রাইফেল। আসাম রাইফেলের হেডকোয়ার্টার মেঘালয়ের শিলংয়ে অবস্থিত। অপশন দিতে পারে আসাম রাইফেলস এর হেডকোয়ার্টার গুয়াহাটিতে অবস্থিত, এইভাবে, কারণ আসামের একটা জায়গা দিয়ে দেবে। গুয়াহাটিতে অবস্থিত, দিশপুরে অবস্থিত, শিলংয়ে অবস্থিত, নিউ দিল্লিতে অবস্থিত। তো অ্যান্সার কি হবে? মেঘালয়ের শিলংয়ে অবস্থিত আসাম রাইফেলস এর হেডকোয়ার্টার। নেক্সট আসো। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা এসএসসি স্পেশাল, এসএসসি বিশেষ করে সিজিএল এবং এমটিএস সিএইচএসএল স্পেশাল জিকেজিএস এর ক্লাস। এছাড়া এখানে আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, যেমন পিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ, পুলিশের এক্সামগুলো, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস যদি তোমরা অ্যাটেন্ড না করতে পারো, ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে কিন্তু তোমরা পরবর্তীতে ক্লাসগুলো দেখে নিতে পারবে। তবে আবারও রিকোয়েস্ট করছি, ক্লাসের শুরুতেই রিকোয়েস্ট করেছিলাম, কেউ এই ক্লাসগুলোকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, যে কখন কোন ক্লাস হবে সেই রুটিন কিন্তু তোমাদের সবার আগে প্রোভাইড করা হয়ে থাকে এই হোয়াটসঅ্যাপ ব্যাচে। এছাড়া তোমাদের কোনো ক্লাস শুরু হওয়ার 2 মিনিট কি 5 মিনিট আগে ক্লাসের লিঙ্কগুলো, প্রত্যেকটা ক্লাসের লিঙ্কগুলো কিন্তু প্রোভাইড করে দেওয়া হয় এই হোয়াটসঅ্যাপ ব্যাচে। এছাড়া এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে কোনো নোটিফিকেশন প্রকাশিত হোক, বা কোনো তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হোক, বা অ্যান্সার কি রেজাল্ট প্রকাশিত হোক, সবার আগে ইনফরমেশনগুলো তোমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচেই কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে? নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে আমাদেরকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে তোমাদেরকে অ্যাড করিয়ে নেওয়া হবে। তবে একটা রিকোয়েস্ট থাকছে, কেউ এই নাম্বারে ভিডিও কল করবে না, নর্মাল কলও কিন্তু করবে না। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দা লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলে কিন্তু তোমরা প্রত্যেকটা এক্সামের জন্য জিকেজিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। আর ম্যাথের ক্লাসের জন্য আমাদেরই একটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে, চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথ বাই সন্তু স্যার। তো চ্যানেলটা যেহেতু নতুন, চ্যানেলের লিঙ্ক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি, সেটার উপরে ক্লিক করলে তোমরা নতুন চ্যানেলে চলে আসতে পারবে ম্যাথের, এবং সেখানে কিন্তু অলরেডি ক্লাস চলছে। যেহেতু চ্যানেলটা নতুন, তাই প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে নাও, এবং এটাকেও যদি সাবস্ক্রাইব না করে থাকো এটাকেও সাবস্ক্রাইব করে নাও। রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। আচ্ছা, নেক্সট কোশ্চেন, দ্য হেডকোয়ার্টার অফ দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, বিসিসিআই ফুল ফর্ম মনে রাখবে, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া ইজ লোকেটেড অ্যাট। আচ্ছা, তার আগে একটা কোশ্চেন, এসএসবিটা এখানে ছিল না, এসএসবিটা এখানে একটুখানি তোমরা কাইন্ডলি নোট ডাউন করে নাও সাইটে, যে কোনো জায়গাতে। আমি এখানে ওপরে লিখছি এসএসবি ফুল ফর্ম সীমা সশস্ত্র বল। তো এই সীমা সশস্ত্র বলের ইস্টাবলিশ হয়েছিল কবে? 1963 সালে, এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টারও কিন্তু অবস্থিত নিউ দিল্লিতে। নিউ দিল্লিতে এর কিন্তু হেডকোয়ার্টার অবস্থিত, এটা কিন্তু এখান থেকে মনে রাখবে। এসএসবিটা এখানে ইনক্লুড করা নেই, তোমরা একটু কাইন্ডলি নোট ডাউন করে নেবে। নেক্সট কোশ্চেন যেটা বললাম,
যে বিসিসিআই এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, এটা প্রত্যেকেরই জানা উচিত। যারা বিশেষ করে ক্রিকেট খেলা পছন্দ করে তাদের তো অবভিয়াসলি জানা উচিত। কোথায়? ওয়াংখেড়ে স্টেডিয়াম। কোথায় ওয়াংখেড়ে স্টেডিয়াম? মুম্বাইতে অবস্থিত। তো মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিসিসিআই এর হেডকোয়ার্টার অবস্থিত। তিনটে সংস্থা আছে, একটা কি বিসিসিআই, বিসিসিআই, আরেকটা সংস্থা হলো আইসিসি, এবং আরেকটা সংস্থা হলো এসিসি। এসিসি বিসিসিআই এর ফুল ফর্ম বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট, মানে ভারতের ক্রিকেট বোর্ডকে বলা হয় বিসিসিআই। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হলো আইসিসি, এটা পুরো বিশ্বের ক্রিকেট কাউন্সিল একটা। আর এসিসি হলো এশিয়ান ক্রিকেট কাউন্সিল, অর্থাৎ এশিয়ার যে দেশগুলো আছে তাদের ক্রিকেট কাউন্সিল হলো কি এসিসি। বিসিসিআই এর যদি তিনটেরই কিন্তু এস্টাবলিশ ইয়ার, তিনটেরই হেডকোয়ার্টার কোথায়, তিনটেরই যিনি এখন চেয়ারম্যান পদে বা প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন নাম কিন্তু জানতে চাই। তো বিসিসিআই ভারতের, আচ্ছা বিসিসিআইটা পরে লিখছি, এখানে একটুখানি ফার্স্টে লেখো আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, তারপর লেখো বিসিসিআই। আইসিসির কবে এস্টাবলিশ হয়েছিল? 1909 সালে এস্টাবলিশ হয়েছিল। বিসিসিআই এর কবে হয়? 1928 সালে এর এস্টাবলিশ হয়। আর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এস্টাবলিশ হয় 1983-তে। এসিসির এস্টাবলিশ হয় 1983-তে। এসিসি বলতে এসিসি সিমেন্ট ভেবে নিও না, এসিসির ফুল ফর্ম এশিয়ান ক্রিকেট কাউন্সিল। হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? দুবাইতে অবস্থিত আইসিসি এর। দুবাই, দুবাই কোথায়? ইউএই, দুবাইতে আইসিসির হেডকোয়ার্টার অবস্থিত। বিসিসিআই এর হেডকোয়ার্টার অবস্থিত এক্ষুনি বললাম মুম্বাইতে, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অবস্থিত, মুম্বাই মহারাষ্ট্রে। আর এসিসি এর হেডকোয়ার্টার অবস্থিত শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কার কোথায়? কলম্বো, কলম্বো শ্রীলঙ্কা, কলম্বো শ্রীলঙ্কাতে অবস্থিত এসিসি এর হেডকোয়ার্টার। আইসিসির যিনি এখন চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন তার নাম কি? গ্রেগ বার্কলে, গ্রেগ বার্কলে। বিসিসিআই এর যিনি এখন চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন, আগে ছিলেন সৌরভ গাঙ্গুলি, তাকে সরিয়ে মানে তার পরবর্তী যিনি হয়েছেন তার নাম রজার বিনি, রজার বিনি। আর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যিনি আছেন তিনি আমাদের অমিত শাহের ছেলে জয় সাহা, জয় সাহা, ইনি প্রেসিডেন্ট পদে কিন্তু নিযুক্ত আছেন। আচ্ছা এখান থেকে এনাদের ব্যাপারে কি দেখো পুরোটাই নোট ডাউন করানো আছে। বিসিসিআই, বিসিসিআই এর ফুল ফর্ম এক্ষুনি বললাম বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট, 1928-এ এস্টাবলিশ, মুম্বাইতে হেডকোয়ার্টার, রজার বিনি ইনি চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন। এবং বিসিসিআই এর সেক্রেটারি পদে নিযুক্ত আছেন কে? জয় সাহা, যার ছবি রাইট সাইডে এখানে নিচে দেখতে পাচ্ছ, রজার বিনির ছবি ওপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট টপিক দেখো, আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হেডকোয়ার্টার দুবাই ইউএই তে অবস্থিত, 1909 সালে এর ফাউন্ডেশন হয়েছে এবং গ্রেগ বার্কলে এর কিন্তু চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এই যে ফ্যাক্টগুলো তোমরা এখান থেকে যেগুলো লেখাচ্ছি এক্সট্রা পয়েন্ট, এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে। আর যেগুলো টাইপিং করা আছে এগুলো অবশ্যই তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। কিভাবে ডাউনলোড করবে? নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ @theLearningExpertSD, এই টেলিগ্রামটা লিঙ্কটা তোমরা সার্চ করবে টেলিগ্রামে গিয়ে, তাহলে আমাদের গ্রুপ তোমাদের সামনে চলে আসবে। অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে। এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের, আজকের যে ক্লাস দেখছো বা এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে বা ভবিষ্যতে যে ক্লাসগুলো হবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে পেয়ে যাবে। আরেকটা কথা, যদি ক্লাস ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই কিন্তু ক্লাসটাকে তোমরা লাইক করবে। নেক্সট অর্গানাইজেশন দেখো ফিফা, FIFA, ফিফা কোন খেলার সাথে সম্পর্কিত? ফিফা ফুটবল খেলার সাথে সম্পর্কিত। ফিফার হেডকোয়ার্টার কোথায়? বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, জুরিক, জুরিক সুইজারল্যান্ডে ফিফার হেডকোয়ার্টার অবস্থিত। কবে এস্টাবলিশ হয়? এটাও কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, 1904 সালে ফিফার এস্টাবলিশ হয়। আইসিসির কবে হয়? এক্ষুনি পড়ালাম 1909 সালে। আইসিসির যিনি চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন তার নাম কি? গ্রেগ বার্কলে। আর ফিফার চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন গিয়ানি ইনফ্যান্টিনো, যার ছবি তোমরা রাইট সাইডে এখানে দেখতে পাচ্ছ। নেক্সট দেখো, দ্য হেডকোয়ার্টার অফ দ্য ইন্টারন্যাশনাল
লেবার অর্গানাইজেশন, আইএলও। অপশন তোমাদের এইভাবে দিতে পারে যে আইএলও এর ফুল ফর্ম কি। তো ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। কোথায় এর হেডকোয়ার্টার অবস্থিত? ইজ লোকেটেড কোথায়? জেনেভা। জেনেভা সুইজারল্যান্ডে আইএলও এর কিন্তু হেডকোয়ার্টার অবস্থিত। জেনেভা কিসের মধ্যে পড়ে? সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড। আইএলওর ব্যাপারে দেখো এখানে নেক্সট লেখা আছে ইনফরমেশন। ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এস্টাবলিশ কবে হয়েছিল? 1919 সালে। যে বছর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল সেই বছরই ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের কিন্তু এস্টাবলিশ হয়। কোথায় এর হেডকোয়ার্টার? জেনেভা সুইজারল্যান্ডে। প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত আছেন? গিলবার্ট হুংবো। গিলবার্ট হুংবো, যার ছবি নিচে রাইট সাইডে দেখতে পাচ্ছ। টোটাল মেম্বার কান্ট্রি 185টা হলো টোটাল মেম্বার কান্ট্রি। 1914 সালে তোমরা প্রত্যেকেই জানো প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু শুরু হয়েছিল। 1914 থেকে চলেছিল কত? 1918 সাল পর্যন্ত। এর পরেই কিন্তু মানে প্রয়োজন হয়েছিল ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের। তো তখন 1919 সালে এসে, মানে ঠিক প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরের বছর এসে 1919-এ জেনেভা সুইজারল্যান্ডে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে কিন্তু ইস্টাবলিশ করা হয়েছিল। নেক্সট দেখো বিমস্টেক। বিমস্টেক, এশিয়ান, এডিবি, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা দেখে থাকবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি ঘেটে দেখো, বহুবার এখান থেকে কোশ্চেন দিয়েছে। ফুল ফর্ম কি বিমস্টেকের? বে অফ বেঙ্গল। মানে একটা জিনিস তোমরা সহজেই মনে রাখতে পারো যদি কোশ্চেন দেয় যে বিমস্টেকের, যদিও এখানে তোমাদের মুখস্থ করার জন্য আমি বলে দেবো যে কিভাবে এটা মুখস্থ করবে, যে এর মেম্বার কান্ট্রি কারা কারা আছে। তো এখান থেকে একটা জিনিস দেখো যে বিমস্টেক, বিমস্টেকের তোমরা সব থেকে সহজ উপায় হলো ম্যাপ তো দেখতেই হবে। বারবার বলেছি যে যখনই হাতে ফাঁকা টাইম থাকবে তোমরা ওয়ার্ল্ডের ম্যাপ হোক, ইন্ডিয়ার ম্যাপ হোক বা পশ্চিমবঙ্গের ম্যাপ হোক, এই ম্যাপগুলো ভালোভাবে তোমরা ইউটিলাইজ করবে, ভালোভাবে দেখবে। তো বে অফ বেঙ্গলের মানে বঙ্গোপসাগর এর উপকূল শেয়ার করছে যে সমস্ত দেশের সাথে, সেই সমস্ত দেশ এছাড়া আরো একটা দুটো দেশ আছে যাদের সাথে বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল কেন, কোনো সাগরই তাদের সাথে উপকূল বর্ডার শেয়ার করে না। তো সেগুলো বলে দেবো। তো সেই দেশগুলো কিন্তু এর মেম্বার, বিমস্টেকের মেম্বার। তো ফুল ফর্ম কি? বে অফ বেঙ্গল আই ফর ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল কর্পোরেশন। বিমস্টেকের ফুল ফর্ম কিন্তু বহুবার এক্সামে দিয়েছে। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল কর্পোরেশন এস্টাবলিশ হয়েছিল 1957 সালে। কোথায় এস্টাবলিশ হয়েছিল তার আগে দেখে নাও মেম্বার কান্ট্রি কারা কারা আছে বে অফ বেঙ্গলের। তো এখানে দেখো ম্যাপ আমি ইনক্লুড করেছি। বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, বাংলাতে কি বলা হয়? বাংলাতে বলা হয় বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর, ইংলিশে বলবো বে অফ বেঙ্গল। তো এই টোটালটা এতটা কিন্তু বে অফ বেঙ্গলের অন্তর্গত। এগুলো বে অফ বেঙ্গলের কিন্তু অন্তর্গত। এই টোটালটা বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর। তো এই বঙ্গোপসাগরের সাথে দেখো বর্ডার শেয়ার করছে কে? অবভিয়াসলি ইন্ডিয়া কিন্তু বর্ডার শেয়ার করছে। ইন্ডিয়া 1 নম্বর। সেকেন্ড দেখো বাংলাদেশ কিন্তু বর্ডার শেয়ার করছে। এই যে বাংলাদেশ বর্ডার শেয়ার করছে, ম্যাপের দিকে তাকাও, বাংলাদেশ বর্ডার শেয়ার করছে। তো সেকেন্ড লেখো বাংলাদেশ। 3 নম্বর কান্ট্রি দেখো মায়ানমার। মায়ানমারও কিন্তু বে অফ বেঙ্গলের এই যে বর্ডার শেয়ার করছে, এতটা বর্ডার কিন্তু মায়ানমার কিন্তু শেয়ার করছে। তো মায়ানমারের পাশে লেখো 3 নম্বর। 4 নম্বর দেখো থাইল্যান্ড। থাইল্যান্ড কিন্তু বর্ডার শেয়ার করছে। তো এখান থেকে 4 নম্বর লেখো কি? থাইল্যান্ড। এবার শ্রীলঙ্কাও কিন্তু বর্ডার শেয়ার করছে, এখান থেকে দেখো শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কার পাশে দেখো লেখো 5 নম্বর। তাহলে বিমস্টেকের কটা মেম্বার বে অফ বেঙ্গলের বর্ডার শেয়ার করে? 5টা মেম্বার কিন্তু বে অফ বেঙ্গলের বর্ডার শেয়ার করে। বিমস্টেকের সদস্য কান্ট্রি কটা? দেখো এখানে লেখাই আছে 7টা কান্ট্রি কিন্তু সদস্য। তাহলে এখনো দুটো কান্ট্রি আছে যাদের নাম আমি এখনো তোমাদেরকে বলিনি। তো তারা কিন্তু কোনো সাগরের মানে উপকূল, কোনো সাগরের কিন্তু তারা, সরি, তারা কিন্তু কোনো উপকূলের বর্ডার শেয়ার করে না, মানে কোনো সাগরের সাথে বর্ডার শেয়ার করে না সে সমস্ত দেশ। তো সেগুলো কি? একটা হলো নেপাল আর একটা হলো ভুটান।
নেপাল অ্যান্ড ভুটান। তো ভুটান 6 নম্বর, নেপাল 7 নম্বর, এই দুটো একটু কষ্ট করে মনে রাখতে হবে। তাহলে বে অফ বেঙ্গলের সাথে বর্ডার শেয়ার করছে কে? প্রথম মনে রাখা সব থেকে সহজ উপায় শ্রীলঙ্কা। মুখস্থ করাচ্ছি কারণ এক্সামে কোশ্চেন দিয়েছে এর মধ্যে কোনটা বিমস্টেকের মেম্বার কান্ট্রি নয়। অপশন এ মায়ানমারের জায়গায় থাকে মলদ্বীপস, অপশন এ মায়ানমারের জায়গায় কি থাকবে? মলদ্বীপস থাকবে, তো অ্যান্সার কিন্তু মলদ্বীপ হবে। তাহলে এখান থেকে তোমরা ম্যাপ দেখে আশা করি বুঝতে পেরেছো যে কোন কোন কান্ট্রি বে অফ বিমস্টেকের সদস্য কান্ট্রি। তো ফার্স্ট অফ অল লেখো যে শ্রীলঙ্কা, সেকেন্ড আর লেখো ইন্ডিয়া, ইন্ডিয়া বে অফ বেঙ্গলের সাথে বর্ডার শেয়ার করে। তারপর কোন দেশ? বাংলাদেশ, তো লেখো বাংলাদেশ। বাংলাদেশের পরে বর্ডার শেয়ার করে কি? মায়ানমার, মায়ানমার। মায়ানমারের পরে বর্ডার শেয়ার করে কে? থাইল্যান্ড, থাইল্যান্ড। তাহলে কটা দেশ হয়ে গেল? 5টা দেশ হয়ে গেল। দুটো দেশ তোমাদের বলেছি কি জোর করে মুখস্থ রাখতে হবে, তারা এমনি কোনো সাগরের সাথে বর্ডার শেয়ার করে না, নেপাল, আরেকটা হলো কি ভুটান, নেপাল অ্যান্ড ভুটান। তো এই 7টা দেশ হলো বিমস্টেকের মেম্বার কান্ট্রি, এখানে পরপর নামগুলো লেখা আছে। এবার দেখো বিমস্টেক নাম দিয়েও তোমরা কিন্তু মনে রাখতে পারো, এটাও আরেকটা ট্রিক্স। তো এই ট্রিক্সটাও বলে দিচ্ছি, যার যেটা সুবিধা। সব থেকে বেস্ট হলো ম্যাপ দেখে মনে রাখা। বিমস্টেক থেকে কিভাবে মনে রাখবে? বিমস্টেক, বিমস্টেক। তো বি ফর, বি ফর বাংলাদেশ, বি ফর, বি ফর বাংলাদেশ। আই ফর হলো ইন্ডিয়া, এম ফর মিয়ানমার, এম ফর হলো কি? মায়ানমার। এস ফর শ্রীলঙ্কা, বি ফর বাংলাদেশ অ্যান্ড ভুটান, বাংলাদেশ অ্যান্ড ভুটান। তাহলে বাংলাদেশ গেল, ভুটান গেল, ইন্ডিয়া গেল, মায়ানমার হলো। তারপর এস ফর শ্রীলঙ্কা, টি ফর থাইল্যান্ড। এটা কিন্তু এর অর্থ না, বিমস্টেকের অর্থ না। বিমস্টেকের অর্থ হলো মানে ফুল ফর্ম হলো বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল কর্পোরেশন। এটা জাস্ট মনে রাখার জন্য ট্রিক বলছি, ট্রিক। এটা কিন্তু ফুল ফর্ম ভেবো না, এটা হলো ট্রিক। আর লাস্টে পড়ে থাকলো কি? শ্রীলঙ্কা হয়ে গেল, থাইল্যান্ড হয়ে গেল, পড়ে আছে নেপাল। তো ই সি ফর তোমরা এখান থেকে নেপাল এটা জোর করে মনে রাখতে পারো। তো সব থেকে বেস্ট ট্রিক্স যেটা বেস্ট টেকনিক সেটা হলো ম্যাপ দেখে মনে রাখা। এবার আপ টু তোমাদের উপর। চলে আসো নেক্সট অর্গানাইজেশন, এশিয়ান, এসিয়ান ফুল ফর্ম কি? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? জাকার্তাতে অবস্থিত, জাকার্তা ইন্দোনেশিয়াতে এর হেডকোয়ার্টার অবস্থিত। কোশ্চেন দেবে মেম্বার কান্ট্রি কটা? এশিয়ানের মেম্বার কান্ট্রি কটা? তো এশিয়ানের মেম্বার কান্ট্রি হলো 10টা। 11 নম্বর মেম্বার কান্ট্রি হিসাবে যেটা যুক্ত হতে চলেছে সেটা হলো কি? ইস্ট টিমর, ইস্ট টিমর 11 নম্বর মেম্বার কান্ট্রি হিসাবে কিন্তু যুক্ত হতে চলেছে। মেম্বার কান্ট্রিগুলো এখানে লেখা আছে, এটা অতটা ইম্পর্টেন্ট না এশিয়ানের মেম্বার কান্ট্রি মনে রাখা, তোমরা একবার এখান থেকে দেখে নিতে পারো। নেক্সট অর্গানাইজেশন দেখো এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। কোথায় অবস্থিত? মানিলা, ফিলিপিন্সে এর হেডকোয়ার্টার অবস্থিত। এস্টাবলিশ হয়েছিল 1966 সালে। মেম্বার কান্ট্রি না মনে রাখলে হবে, 68টা মেম্বার কান্ট্রি। তবে প্রেসিডেন্ট কি? এইটা কিন্তু অবশ্যই মনে রাখবে। প্রেসিডেন্ট হলেন মাসাতসুগু আসাকাওয়া, মাসাতসুগু আসাকাওয়া হলেন এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তিনি প্রেসিডেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার সঙ্গীত নাটক একাডেমি? তোমাদের মধ্যে অনেকে এমন আছে যারা ছোটবেলায় বা এখনো কন্টিনিউ করছো সঙ্গীত মানে মিউজিক বা ড্যান্স বা কোনো আর্ট হোক বা কোনো ড্রামা হোক, কোনো নাটক হোক ইত্যাদি। তো তারা দেখবে তাদের কিন্তু একটা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ফিফথ ইয়ার এইভাবে কিন্তু একটা তাদের পরীক্ষা হয়, মানে প্রায় 5-6 বছর বা 7 বছর ধরে কিন্তু পরীক্ষা হয়, এবং তার ফলে তারা একটা সার্টিফিকেট বা রেজাল্ট পায়।
তো সেই ম্যাক্সিমাম ক্ষেত্রে বলছি, সবার ক্ষেত্রে না, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা দেখবে সেই রেজাল্টে যে অর্গানাইজেশনের নাম থাকে সেটা হলো সঙ্গীত নাটক একাডেমি। তো সঙ্গীত নাটক একাডেমির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে অবস্থিত সঙ্গীত নাটক একাডেমি, অপশন ডি এর সঠিক অ্যান্সার হবে। এখান থেকে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এদের কিন্তু এস্টাবলিশমেন্ট ইয়ারগুলো তোমাদের মনে রাখতে হবে। যেমন এখানে দেখো, সঙ্গীত নাটক একাডেমি কবে এস্টাবলিশ হয়েছিল? 1953 সালে কিন্তু এস্টাবলিশ হয়েছিল। এশিয়াটিক সোসাইটি বহুবার পড়িয়েছি, স্যার উইলিয়াম জোন্স এর এস্টাবলিশ করেছিলেন 1784 সালে। এক্সামে দিয়েছিল, সালটা অবশ্যই মনে রাখবে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আমাদের কলকাতাতেই অবস্থিত। কে এস্টাবলিশ করেছিল? আলেকজান্ডার কানিংহাম, 1861 সালে এস্টাবলিশ হয়। ললিত কলা একাডেমি, যাকে বলা হয় ন্যাশনাল একাডেমি অফ আর্ট, 1954 সালে, এবং 1954 সালেই সাহিত্য একাডেমিরও কিন্তু এস্টাবলিশ হয়েছিল। নেক্সট দেখো, ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস কবে এস্টাবলিশ হয়? 1985 সালে। হেডকোয়ার্টার অবস্থিত কোথায়? নিউ দিল্লিতে কিন্তু এর হেডকোয়ার্টার অবস্থিত। নেক্সট দেখো, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল? অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো দেখো, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উপরে এখানে ডিটেলসে লেখা আছে, এটা কিন্তু এক প্রকার এনজিও। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটা হিউম্যান রাইটস এর এগেনস্টে এই এনজিওটা কিন্তু কাজ করে। তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হেডকোয়ার্টার কোথায়? লন্ডন, সরি ব্রিটেনের লন্ডনে অবস্থিত। এস্টাবলিশ হয়েছিল 1961 সালে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ইউনাইটেড কিংডম, ইউকে। ইউকে এর কোথায়? ইউকে এর লন্ডনে কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হেডকোয়ার্টার অবস্থিত। নেক্সট এখান থেকে, আচ্ছা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে আরেকটা কোশ্চেন দেয় যে এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এরা কত সালে নোবেল পুরস্কার পেয়েছে? এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিন্তু নোবেল পিস প্রাইজ পেয়েছে, নোবেল শান্তি পুরস্কার, নোবেল পিস প্রাইজ, নোবেল পিস প্রাইজ কত সালে পেয়েছিল? 1977 সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নোবেল পিস প্রাইজ কিন্তু পেয়েছিল। নেক্সট দেখো, এখান থেকে কোয়াড কান্ট্রিজ কোশ্চেন দেবে যে কোয়াড, এর মধ্যে চারটে অপশন দিয়ে দেবে যে এর মধ্যে কোনটা কোয়াড কান্ট্রিজ এর অন্তর্গত নয়। তো কোয়াড কান্ট্রিজ এর মধ্যে কে কে আছে? কোয়াড কান্ট্রিজ এর মধ্যে আছে ইন্ডিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপান। এই চারটে দেশ মিলে কোয়াড কান্ট্রিজ গঠন করা হয়েছে। এবং এই কোয়াড কান্ট্রিজ এর মধ্যে কিন্তু একটা এক্সারসাইজ চলে, একটা এক্সারসাইজ। তো কোশ্চেন দেয় যে কোয়াড কান্ট্রিজ কোন এক্সারসাইজ পারফর্ম করে? তো মনে রাখবে, মালাবার এক্সারসাইজ, মালাবার এক্সারসাইজ, মালাবার এক্সারসাইজ হয় এই কোয়াড কান্ট্রিজ এর মধ্যে। কোয়াডের ফুল ফর্ম কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ কবে এস্টাবলিশ হয়েছিল? 2007 সালে। এখানে ম্যাপে দেখো তাহলে সহজেই বুঝতে পারবে, পুরো ওয়ার্ল্ডের ম্যাপ এখানে কিন্তু ইনক্লুড করা আছে। এখানে এটা হলো লাল দিয়ে আমি মার্কিং করছি, এটা হলো ভারত, ইন্ডিয়া। এখানে নিচের দিকে দেখো আছে অস্ট্রেলিয়া। তারপর এখানে দেখো এশিয়ার এই জায়গাতে আছে কে? জাপান, জাপান। এবং এই সাইডে আছে কে? এই সাইডে আছে ইউএসএ, আমেরিকা। তো এই চারটে কান্ট্রি মিলে কিন্তু কোয়াড কান্ট্রি মূলত প্যাসিফিক ওশান মানে প্রশান্ত মহাসাগরের বেস করে যে সমস্ত দেশগুলো আছে, যে সমস্ত, সব দেশের কথা বলছি না, এই চারটে দেশ কিন্তু মেনলি প্যাসিফিক ওশান। ভারতটা প্যাসিফিক ওশানের সাথে বর্ডার শেয়ার করে না। তো মেনলি এই প্যাসিফিক ওশানে চায়নার কিন্তু অনেক রমরমা বাড়ছিল। চায়না কিন্তু দাবি করছিল যে প্যাসিফিক ওশান তাদের, প্যাসিফিক ওশান দিয়ে কোনো কিছু হলে সেটা চায়না হ্যান্ডেল করছিল, সেটা যাতে না করে, চায়নার উপরে যাতে চাপ বা প্রেশার রাখা যায়, সেই কারণে কিন্তু এই কোয়াড কান্ট্রিজ এর গঠন করা হয়েছে। কোয়াড কান্ট্রিজ এর মেম্বার কারা কারা? বহুবার এক্সামে দিয়েছে, অবশ্যই মনে রাখবে, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইউএসএ এন্ড জাপান। নেক্সট দেখো, I2U2, I2U2 এতেও কিন্তু মেম্বার কান্ট্রি কটা? চারটে মেম্বার, এবং ইন্ডিয়াও কিন্তু এর মেম্বার। ইন্ডিয়া এন্ড আমেরিকা এই দুটো কোয়াডেও ছিল, ইন্ডিয়া আমেরিকা I2U2 তেও আছে। এর পাশাপাশি বাকি যে দুটো মেম্বার মনে রাখতে হবে I2U2 তে, সেটা হলো কি? ইসরায়েল অ্যান্ড ইউএই। তো আই টু, I2U2
কোয়াড থেকে যে দুটো পড়ে এসছো সে দুটো কি, ইউএসএ এরা কোয়াডেও আছে, অ্যান্ড ইন্ডিয়া, ইউএসএ অ্যান্ড ইন্ডিয়া এরা কোয়াডেও আছে, I2U2তেও আছে। এবার আই থেকে মনে রাখতে পারো ইসরায়েল, ইসরায়েল, আর ইউ থেকে ইউনাইটেড আরব এমিরেটস, ইউএই, এ দুটো আই এবং ইউ থেকে মনে রাখতে পারো। এটা জাস্ট একটা টেকনিক বলে দিলাম। কবে এস্টাবলিশ হয়েছিল? 2021-এ লকডাউনের পরে কিন্তু I2U2 এর এস্টাবলিশ হয়েছিল। নেক্সট দেখো, ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এস্টাবলিশ হয় 1965 সালে, হেডকোয়ার্টার নিউ ইয়র্ক, ইউএসএ-তে অবস্থিত, অ্যান্ড বর্তমান যিনি হেড আছেন তার নাম হলো আচিম স্টেইনার, আচিম স্টেইনার, যার ছবি রাইট সাইডে দেখতে পাচ্ছ। নেক্সট এখান থেকে দেখো, নেক্সট কোশ্চেন, ইউরোপিয়ান ইউনিয়ন, ইইউ, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়নের ফাউন্ডেশন হয় 1993 সালে, এবং বর্তমান মেম্বার কান্ট্রি কটা? বর্তমান মেম্বার কান্ট্রি হলো 27টা। ইউনাইটেড কিংডম কিন্তু মানে ব্রিটেন কিন্তু এই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে গিয়েছে। তো বেরিয়ে যে যাওয়াটা সেটাকে কি বলা হয়েছিল? ব্রেক্সিট, ব্রেক্সিট, ব্রেক্সিট বলা হতো। মানে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেন এক্সিট করেছে। তো কবে এক্সিট করেছিল? 2020 সালে। তো আগে 28টা ছিল, ব্রিটেন এক্সিট করার পরে এখন বর্তমান মেম্বার কান্ট্রি হয়ে গেছে কটা? 27টা। হেডকোয়ার্টার দুটো জায়গাতে অবস্থিত, ব্রুসেলসে অ্যান্ড লাক্সেমবার্গে অবস্থিত হেডকোয়ার্টার। বর্তমান 13তম যিনি প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন আরসুলা ভন ডেয়ার লিয়েন, যার ছবি রাইট সাইডে তোমরা এখানে দেখতে পাচ্ছ। নেক্সট দেখো, আফ্রিকান ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়নটা মোস্ট ইম্পর্টেন্ট এই কারণে, এই আফ্রিকান ইউনিয়ন গত বছর 2023 সালে G20 মিটিং এর যে আয়োজন হয়েছিল কোথায়? আমাদের ভারতে। সেই G20 মিটিং এ এসে নতুন মেম্বার হিসাবে কিন্তু যুক্ত হয়েছে এই আফ্রিকান ইউনিয়ন। আফ্রিকান ইউনিয়নের মধ্যে কটা দেশ আছে? সবটাই কিন্তু সবটাই কিন্তু আফ্রিকা যে কন্টিনেন্ট আছে, কন্টিনেন্টারি দেশ। 55টা মেম্বার দেশ কিন্তু এই আফ্রিকান ইউনিয়নের মধ্যে আছে। কবে এস্টাবলিশ হয়েছিল আফ্রিকান ইউনিয়ন? 2002 সালে। হেডকোয়ার্টার অ্যাদিস আবাবাতে, ইথিওপিয়াতে অবস্থিত। ফুল ফর্ম, AU এর ফুল ফর্ম হলো আফ্রিকান ইউনিয়ন। বর্তমান প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন আজেল আসৌমানি, আজেল আসৌমানি। ইনি কমোরোস থেকে বিলং করে, যার ছবি তোমরা রাইট সাইডে দেখতে পাচ্ছ, প্রধানমন্ত্রীর সাথে হ্যান্ডশেক করছে। নেক্সট এখান থেকে দেখো, রেড ক্রস, রেড ক্রস থেকে বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, সেটা হলো রেড ক্রস দিবস কবে পালন করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8 মেতে রেড ক্রস দিবস পালন করা হয়, কারণ 8 মে 1948 সালে কিন্তু এই রেড ক্রসের ফার্স্ট রেড ক্রস ডে কিন্তু সেলিব্রেশন করা হয়েছিল। সেখান থেকে প্রত্যেক বছর 8 মেতে রেড ক্রস দিবস পালন করা হয়। তোমাদের এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে, সম্ভবত 4 নম্বর কি 3 নম্বর ক্লাসে কিন্তু পড়ানো হয়ে গেছে যে ইম্পর্টেন্ট ডেটস, এছাড়া ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর, এছাড়া আরো অন্যান্য টপিক, অনেকগুলো টপিক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একটা কথা তোমাদেরকে বলবো, যারা শুধুমাত্র এই ক্লাসটা দেখছো, মানে এসএসসি, সিজিএল বা এমটিএস এর যারা ফোকাস নিচ্ছ, তাদেরকে বলবো এই চ্যানেলে পিএসসির জন্য জিকেজিএস এর ক্লাস অ্যান্ড পুলিশের জন্য জিকেজিএস এর ক্লাস চলছে। তো সেই ক্লাসগুলোকেও ফলো করবে, কারণ ওখানে যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো কিন্তু এখানে পড়ানো হবে না সম্ভবত। এবং যেগুলো ওখানে পড়ানো হচ্ছে বা এখানে যা পড়ানো হচ্ছে, প্রত্যেকটা জিকে, মানে যা জিকে ক্লাস চলছে প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। মানে জিকে জিএস যে সমস্ত এক্সামের টপিক আছে প্রত্যেকটা ক্লাসই কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তাই বারবার বলছি, তোমরা পিএসসির ক্লাসও দেখবে, পুলিশের ক্লাসটাও দেখবে, এবং তার পাশাপাশি এটা তো অবশ্যই দেখবে। রেড ক্রসের রেড ক্রস হলো একটা ইন্টারন্যাশনাল কমিটি, যাকে শর্ট ফর্ম বলা হয় ICRI, ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস। ফাউন্ডেশন হয়েছিল কবে? ফাউন্ডেশন হয়েছিল 1863 সালে, এবং রেড ক্রস দিবস পালন করা হয় কবে থেকে? 1948 সালে 8 মে থেকে। কে ফাউন্ডেশন করেছিলেন? হেনরি ডুনান্ট কিন্তু ফাউন্ডেশন করেছিল রেড ক্রসের। তো এই রেড ক্রস এরা কিন্তু এখান থেকে কোশ্চেন দেয় রেড ক্রস থেকে, যে রেড ক্রস এই যে অর্গানাইজেশনটা, এরা কতবার নোবেল প্রাইজ পেয়েছে?
তো মনে রাখবে এরা কিন্তু 3 বার নোবেল প্রাইজ পেয়েছে। কত কত সালে? 1917 সালে, 1944 সালে এবং 100 বছর পূর্তি উপলক্ষে 1963 সালে এই রেড ক্রসরা অর্গানাইজেশনটা কিন্তু নোবেল পুরস্কার পেয়েছে। এই বছর যে 8 মে 2024-এ যে রেড ক্রস দিবসে পালন করা হয়েছিল তার থিমটা কিন্তু মনে রাখবে, আই গিভ উইথ জয় অ্যান্ড দ্য জয় আই গিভ ইজ এ রি অ্যাওয়ার্ড। নেক্সট দেখো জি ফোর থেকেই বুঝতে পারছো গ্রুপ অফ ফোর। তো এই জি4 এর মেম্বার কান্ট্রি কারা কারা? তো জি4 এরও মেম্বার কান্ট্রি হিসাবে ইন্ডিয়া আছে এবং জাপান আছে। সবকটাই কোয়াডের সাথে রিলেট করো। তো কোয়াডের সাথে রিলেট করতে কোন কোন দুটো কান্ট্রি ম্যাচ করছে? ইন্ডিয়া অ্যান্ড জাপান। তাহলে এক্সট্রা মনে রাখতে হবে কি? ব্রাজিল অ্যান্ড জার্মানি। ব্রাজিল, জার্মানি, ইন্ডিয়া অ্যান্ড জাপান 4টে কান্ট্রি মিলে জি4 নেশনের এস্টাবলিশ কিন্তু হয়েছে। এবং কবে এস্টাবলিশ হয়েছে? 2005 সালে এস্টাবলিশ হয়েছে। মেম্বার কান্ট্রি কটা? অবভিয়াসলি 4টে। কিভাবে মনে রাখবে? একটা ট্রিক দেখো, আমি এখানে লিখে রেখেছি, বিগ জাপান, বিগ বিগ জাপান, বিগ জাপান। বি ফর কি? বি ফর হলো ব্রাজিল, বি ফর ব্রাজিল। ফার্স্ট যে ম্যাপের ছবিটা আছে, মানে ফার্স্ট পতাকার যে ছবিটা, ম্যাপ, সরি ম্যাপ না, ফার্স্ট যে ফ্ল্যাগের ছবিটা আছে সেটা হলো ব্রাজিল। সেকেন্ড হলো এটা জার্মানি, থার্ড ছবিটা ইন্ডিয়ান ফ্ল্যাগের, অ্যান্ড ফোর্থ ছবিটা হলো জাপানের ফ্ল্যাগ। তাহলে বি ফর ব্রাজিল, আই ফর ইন্ডিয়া, আই ফর ইন্ডিয়া, আর জি ফর হলো জার্মানি, জি ফর হলো জার্মানি। তাহলে বিগ জাপান এটা যদি মনে রাখো, তো ব্রাজিল, ইন্ডিয়া, জার্মানি আর জাপান থেকে জাপান, 4টে দেশ মিলে জি4 নেশনের কিন্তু এস্টাবলিশ হয়েছে। কারেন্ট লিডার কে? আচ্ছা, কেন এর এস্টাবলিশ হয়েছে? কারণ তোমরা পড়েছো, তোমাদের পড়ানো হয়েছে পিএসসির ক্লাসে, পিএসসির যে জিকে ক্লাস বা তোমাদের পুলিশের যে জিকে ক্লাস চলছে সেখানে কিন্তু পড়িয়েছি। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, এই ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের টোটাল মেম্বার কটা? 15টা। এই 15টার মধ্যে 5জন এমন মেম্বার আছে যারা কিন্তু পার্মানেন্ট মেম্বার। কে কে তারা? একজন হলেন ইউএসএ, ইউকে, ফ্রান্স, ফ্রান্স, রাশিয়া অ্যান্ড হলো চায়না, চায়না। তো ইউকে, ইউএসএ, ফ্রান্স, রাশিয়া অ্যান্ড চায়না, এদের কাছে একটা স্পেশাল পাওয়ার আছে, সেটা কি? ভিটো পাওয়ার। মানে এদের মধ্যে কেউ, কোনো একটা দেশ যদি এই ভিটো পাওয়ার অ্যাপ্লাই করে দেয়, তো কোনো একটা বক্তব্য যদি সেখানে ওঠে, সেই বক্তব্যটা কিন্তু খারিজ হয়ে যায়। তো এমনটাই করছে কে? চায়না। মানে এখানে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে আরো পার্মানেন্ট মেম্বার যাতে যুক্ত হয়, ভারত যাতে একটা পার্মানেন্ট মেম্বার পেতে পারে, বা জাপান যাতে একটা পার্মানেন্ট মেম্বার ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে পেতে পারে, তার জন্য আবেদন করলে খারিজ ম্যাক্সিমাম টাইমে করছে কে? চায়না খারিজ করছে। তো এইটা যাতে না হয় এবং এদের উপরে বারবার যাতে হচ্ছে একটা প্রেশার যদি ক্রিয়েট করা যায়, যে একটা নতুন করে আরো কিছু কান্ট্রিকে বা আরো একটা কি দুটো কান্ট্রিকে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বারের সদস্য হিসেবে যদি যাতে গ্রহণ করা হয়, সেই কারণে কিন্তু এই জি4 এর নেশনের এস্টাবলিশ করা হয়েছে, যেখানে ব্রাজিল, জার্মানি, ইন্ডিয়া অ্যান্ড জাপান যুক্ত হয়েছে এবং এর উপরে প্রেশারাইজ করছে, যাতে করে, প্রেশারাইজ করা বলতে মানে সেখানে তাদের আবেদন রাখছে যাতে করে একটা ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট সদস্য পদ পাওয়া যায়। নেক্সট দেখো, ইউএনইপি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এস্টাবলিশ হয়েছিল 1972 সালে। হেডকোয়ার্টারটা মনে রাখবে ইউএনইপির, এইটাই কিন্তু মেন, তোমাদের বহুবার এক্সামে দিয়েছে, নাইরোবি, কেনিয়াতে। বর্তমান সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত আছেন ইনগার অ্যান্ডারসন, যার ছবি রাইট সাইডে তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট দেখো, কমনওয়েলথ অফ নেশন। কমনওয়েলথ নেশনের এস্টাবলিশ হয় কবে? 1949 সালে। কমনওয়েলথ নেশনটা মূলত কি? যারা ব্রিটেনদের যারা অধীনস্থ ছিল, যে সমস্ত কান্ট্রিগুলো, সেই সমস্ত কান্ট্রিগুলো মিলিয়ে যে কমন যে একটা গ্রুপ তৈরি করা হয়েছে, তাকেই বলা হয় কমনওয়েলথ অফ নেশন, এবং এদের মধ্যেই কিন্তু কমনওয়েলথ গেমস খেলা হয়ে থাকে। তো কমনওয়েলথ নেশনের এস্টাবলিশ হয় 1949 সালে। হেডকোয়ার্টার লন্ডনে অবস্থিত। বর্তমান সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত আছেন কে? নিযুক্ত আছেন প্যাট্রিসিয়া
স্কটল্যান্ড, যার ছবি তোমরা রাইট সাইডে এখানে দেখতে পাচ্ছ। টোটাল মেম্বার কান্ট্রি কটা? 56টা কিন্তু টোটাল মেম্বার কান্ট্রি। নেক্সট দেখো গ্রিন পিস ইন্টারন্যাশনাল, এটাও একটা অর্গানাইজেশন, গ্রিন পিস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। এর কাজ কি? এনভায়রনমেন্টাল, পরিবেশগত দিক থেকে কিন্তু এই অর্গানাইজেশনটা কাজ করে। তো এস্টাবলিশ হয়েছিল 1971 সালে। হেডকোয়ার্টারটা ইম্পর্টেন্ট, মনে রাখবে আমস্টারডাম, নেদারল্যান্ডের আমস্টারডামে অবস্থিত গ্রিন পিস ইন্টারন্যাশনালের হেডকোয়ার্টার। নেক্সট চলে আসো এখানে সংঘাই কর্পোরেশন অর্গানাইজেশন, এসসিও, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বলতে পারো, বহুবার এক্সামে দিয়েছে। হেডকোয়ার্টার কোথায় অবস্থিত এসসিও এর? বেজিং, চায়নাতে এর হেডকোয়ার্টার অবস্থিত। এস্টাবলিশ হয়েছিল কোথায়? 2001 সালে চায়নার সংঘাইতে এস্টাবলিশ হয়েছিল, সেই কারণেই এর নাম হয়েছে সংঘাই কর্পোরেশন অর্গানাইজেশন। কিন্তু হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার কিন্তু চায়নার বেজিং এ অবস্থিত। মেম্বার কান্ট্রি কটা ছিল এতদিন? মেম্বার কান্ট্রি ছিল কিন্তু 8টা। বর্তমানে আরো দুটো মেম্বার এখানে যুক্ত হয়েছে, হয়ে এখন টোটাল মেম্বার হয়েছে কটা? মেম্বার হয়েছে 10টা। তাহলে এখানে তোমাদের মনে রাখতে হবে 9 নম্বর মেম্বার কে? ইরান। 10 নম্বর লাস্ট মেম্বার হিসেবে কে যুক্ত হয়েছে সংঘাই কর্পোরেশন অর্গানাইজেশনে? মনে রাখবে বেলারুস কিন্তু লাস্ট মেম্বার হিসেবে যুক্ত হয়েছে। এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় যে ইন্ডিয়া কত সালে সংঘাই কর্পোরেশন অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়েছে? তো মনে রাখবে 2017 সাল থেকে, এবং 2017 সালে ইন্ডিয়ার পাশাপাশি পাকিস্তানও কিন্তু এই সংঘাই কর্পোরেশন অর্গানাইজেশনের সাথে কিন্তু যুক্ত হয়েছিল। গত বছর অর্থাৎ 2023 সালে এই সংঘাই কর্পোরেশন অর্গানাইজেশনের মিটিং এর আয়োজন করেছিল কে? ইন্ডিয়া। এই বছর কে হোস্ট করবে? এই বছর হোস্ট করবে আস্তানা, কাজাখস্তান কিন্তু এই বছর এই সংঘাই কর্পোরেশন অর্গানাইজেশনের কিন্তু মিটিংটা আয়োজন করবে। এখানে তোমাদের মনে রাখতে হবে যে সংঘাই কর্পোরেশন অর্গানাইজেশনের মেম্বার কান্ট্রি কারা কারা। কিভাবে মনে রাখবে? একটা ছোট ট্রিক এখান থেকে বলে দিই, তোমরা তোমাদের মতো করেও মনে রাখতে পারো, বাট আমি যেটা বলছি সেটাও তোমরা মনে রাখতে পারো। লিখে রাখো, ইন্ডিয়া পাকিস্তানকে ট্রাক দিয়ে পিষে দিয়েছে, বা ট্রাক, ইন্ডিয়া পাকিস্তানকে, ইন্ডিয়া পাকিস্তানকে ট্রাক দ্বারা উড়িয়ে দিল, ট্রাক দ্বারা উড়িয়ে দিল বা পিষে দিল, ট্রাক দ্বারা উড়িয়ে দিল, এটা মনে রাখবে। তাহলে এখান থেকে দেখো ইন্ডিয়া পাকিস্তান দুটো কান্ট্রি এখান থেকে হয়ে গেল। টি ফর দেখো তাজিকিস্তান, তাজিকিস্তান। আর ফর হলো রাশিয়া, রাশিয়া। ছবিও দেখাবো, ম্যাপও দেখাবো, ম্যাপও দেখো এখানে ইনক্লুড করা আছে, ম্যাপটাও দেখাবো, আগে এখানে একটুখানি বলে নি। ইউ ফর হলো উজবেকিস্তান, উজবেকিস্তান। সি ফর হলো চীন, চায়না। কে ফর হলো কাজাকস্তান, কাজাকস্তান যেখানে এই বছর মিটিং এর আয়োজন করা হয়েছে। আর লাস্ট কে ফর হলো কিরগিজস্তান, কিরগিজস্তান। তাহলে কটা কান্ট্রি হয়ে গেল? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা কান্ট্রি হয়ে গেল। আর নবম কান্ট্রি হিসেবে যুক্ত হয়েছে, এক্ষুনি বলালাম, ইরান। আর দশম কান্ট্রি হিসাবে যুক্ত হয়েছে বেলারুস, বেলারুস। তাহলে এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে যে তান দিয়ে যে শব্দ, মানে লাস্টে তান আছে, তাজাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাকস্তান এন্ড কিরগিজস্তান আর পাকিস্তান। তো তানওয়ালা শব্দ, তানওয়ালা দেশ কিন্তু 5টা আছে এসসিওতে। আর বাকি দেখো আছে ইন্ডিয়া, আছে রাশিয়া, আছে চায়না এন্ড
ইরান আর বেলারুশ এরা কিন্তু নতুন যুক্ত হয়েছে। এবার এখান থেকে একবার ম্যাপ দেখে নাও, আশা করি এটা তোমাদের মুখস্থ হয়ে যাবে। ম্যাপে দেখো এখান থেকে, ম্যাপে দেখো এখানে ফার্স্ট দেখো ইন্ডিয়া, ইন্ডিয়া। আচ্ছা আমি এখানে হাইলাইট করছি, হাইলাইট করলে বুঝতে পারবে। ইন্ডিয়া, ইন্ডিয়া পাকিস্তানকে ট্রাক দিয়ে উড়িয়ে দিয়েছে, তো ইন্ডিয়া পাকিস্তান হয়ে গেল। ট্রাক, তাজিকিস্তানের পজিশন এখানে, তাজিকিস্তান। আর ফর রাশিয়া, ইউ ফর উজবেকিস্তান, সি ফর হলো চায়না, কে ফর কাজাকস্তান অ্যান্ড কিরগিজস্তান, দুজনের পজিশন এখানে। অ্যান্ড বেলারুস, ইরান অ্যান্ড বেলারুস, ইরান অ্যান্ড বেলারুস। আচ্ছা এখানে ম্যাপে একটুখানি ভুল আছে, মঙ্গোলিয়া হবে না, মঙ্গোলিয়াটা এখান থেকে একটু কেটে নেবে, মঙ্গোলিয়া না, বেলারুস। তাহলে ম্যাপ সহকারে দেখিয়ে দিলাম এবং তোমাদের এখানে ট্রিক আকারেও বলে দিলাম। এসসিওর কিন্তু মেম্বার কান্ট্রি মনে রাখতে হবে, কারণ এক্সামে কোশ্চেন দেয় যে এর মধ্যে কে এসসিওর মেম্বার কান্ট্রি নয়। নেক্সট কোশ্চেন এখান থেকে দেখো, হোয়েন ওয়াজ দ্য সংঘাই কর্পোরেশন অর্গানাইজেশন এস্টাবলিশ। সংঘাই কর্পোরেশন অর্গানাইজেশন কবে এস্টাবলিশ হয়? তো এক্ষুনি পড়ালাম 2001 সালে চীনের সংঘাইতে কিন্তু এর এস্টাবলিশ হয়। নেক্সট কোশ্চেন দেখো, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ সংঘাই কর্পোরেশন অর্গানাইজেশন? এক্ষুনি পড়ালাম, বেজিং চায়নাতে এর হেডকোয়ার্টার অবস্থিত। নেক্সট কোশ্চেন এখান থেকে দেখো, হুইচ এসসিও সামিট মার্কড ইন্ডিয়াস ফার্স্ট পার্টিসিপেশন অ্যাজ এ ফুল মেম্বার? তো 2017 সালে পার্মানেন্ট মেম্বার হিসাবে কিন্তু যুক্ত হয়েছে, কিন্তু এখানে কোশ্চেন বলেছে যে অ্যাজ এ ফুল মেম্বার হিসেবে প্রথম টাইম ফার্স্ট পার্টিসিপেট করেছে কত সালে? তাহলে ফার্স্ট পার্টিসিপেট করে 2017 সালে মান্যতা পেয়েছে, তো 2018 সালে কিন্তু ভারত প্রথম পার্টিসিপেট করেছে এসসিও এর মিটিং এ ফুল মেম্বার হিসাবে। নেক্সট কোশ্চেন এখান থেকে দেখো, ইন হুইচ ইয়ার ডিড ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান বিকাম ফুল মেম্বার অফ এসসিও? তো এক্ষুনি বললাম ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান 2017 সালে কিন্তু এসসিও এর মেম্বার হিসাবে যুক্ত হয়েছে, অর্থাৎ অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। নেক্সট দেখো, আচ্ছা তোমাদের আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাসে যে টপিকগুলো পড়ানো হলো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অর্গানাইজেশন কিন্তু ইম্পর্টেন্ট। যেগুলো পড়ানো হয়েছে সেগুলো কিন্তু বাড়িতে অবশ্যই রিভিশন করবে। এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু নির্দিষ্ট দিন অন্তর রিভিশন করবে। ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা সিজিএল, এমটিএস বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।